আজকে আমরা একটু নস্টালজিক হতে চাই, ৮০-র দশকে ফেরত যেতে চাই। এমন একজন অতিথিকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। তার জীবনের গল্প, তার নিজের জীবনের গল্প আমরা শুনব এবং এই গল্পের ছলে আমরা চেষ্টা করব কিছু শেখার, কিছু জানার এবং কিছু অতিরিক্ত টিপসও আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে করে সেগুলো আপনাদের জীবনে কোনো না কোনোভাবে কাজে লাগতে পারে। যে মানুষটার কথা বলছি সেই মানুষটা বাংলাদেশে ১৯৮২ সালে নতুন কুড়িতে প্রথম হওয়া একজন ছোট্ট শিশু। তারপর আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমার তো খুব ভালো করে মনে আছে, সেটা হচ্ছে ঢাকায় থাকি একটা নাটক তখন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দুটো নাটক চলতো, একটা সকাল সন্ধ্যা আর একটা ঢাকায় থাকি। এবং এই ঢাকায় থাকির টুনি সম্ভবত তিনি এখন কতটা পরিণত হয়েছেন, কতটা বড় হয়েছেন এবং উনি পরবর্তীতে অনেক কাজ করেছেন। টেলিভিশনে খবর পড়েছেন, উপস্থাপনা করেছেন, নাটক করেছেন, ও মডেলিং করেছেন, আমি জানি না আর কি বাকি আছে। এবং সবচেয়ে বড় কথা, তিনি একজন ডাক্তার। সো আমরা আজকে কথা বলছি আপনাদের অনেকেরই খুবই পরিচিত মুখ, ডাক্তার শাহনাজ চৌধুরী লুনা। চলুন তার সাথে কথা বলি। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, এই যে এত কিছু কথা আমি বললাম আপনার কাজের, মানে আর কি কিছু বাকি আছে? মানে আরও কিছু করার স্বপ্ন আছে? আপনি এখন ইউটিউবারও, আমি এটা বলতে ভুলে গেছি। লেটেস্ট এটা সর্বশেষ। আপনি এখন ব্যাপক ইউটিউবিং করছেন, অনেক রকমের পরামর্শ দিচ্ছেন, আপনার নিজের প্রফেশনাল পরামর্শ এবং আপনার ব্যক্তিগত যে নিশ আছে, মানুষকে সচেতন করা, বুদ্ধি দেয়া, পরামর্শ দেয়া, মনোজগতে প্রবেশ করা। সো আমরা যদি একটু পেছনটায় যাই, আপনার ক্যারিয়ারের শুরুতে আমরা যদি যাই, সেই নতুন কুড়ি, মানে এটা কি বাবা মার ইচ্ছেতে না নিজের কোনো ইচ্ছে ছিল? এবং সেই নতুন করে আবার শুরু হয়েছে, আমি দেখলাম বাংলাদেশ টেলিভিশনে বহু বছর পর, মাঝখানে ব্রেক দিয়ে। সেই নতুন করে অভিজ্ঞতাটা যদি একটু শুনি। প্রথমেই কিছু বলার আগে আমি আপনাকে থ্যাঙ্কস জানাতে চাই, আপনার দর্শকদেরকে থ্যাঙ্কস জানাতে চাই। এরকম চমৎকার একটা আড্ডায় নিজের বলার মতো একটা গল্প, চমৎকার একটা নাম। প্রত্যেকটা মানুষের জীবনই তো আসলে এক একটা গল্প। তো আমাকে যে প্রশ্নটা করলেন আপনি, নতুন কুড়ির গল্প এবং কেউ ইনফ্লুয়েন্স করেছিল কি না, না, কেউ আমাকে ইনফ্লুয়েন্স করেনি। ছোটোবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি যখন কোথাও থাকবো আমাকে সবাই চিনবে যে এই মেয়েটা লুনা। তো ওই একটা স্বপ্ন আমাকে কিন্তু সবসময় তাড়িয়ে বেড়াতো। এবং ছোটোবেলা থেকে আমি একটা সংস্কৃতি চর্চা করে এরকম পরিবারে মোটামুটি। আমার বাবা যেহেতু ডাক্তার ছিলেন, কিন্তু আমার বাবা খুব সংস্কৃতিমনা মানুষ ছিলেন, আমার মাও সংস্কৃতি চর্চা করতেন। তো সংস্কৃতির পরিমণ্ডল থেকে বড় হতে হতে আমার ভেতরে একটা সংস্কৃতির তাড়না কিন্তু একেবারে ছোটোবেলা থেকেই ছিল। এবং সেই কারণেই আমি কিন্তু সবসময় মানে আমার মাকে আমি খোঁচাতাম যে আমি কিছু একটা করি, আমি কোথাও গেলে আমি একটা গল্প বলবো, আমি একটা কবিতা বলবো, আমি একটা নাচ করব, এরকম আমি কিছু একটা করতে চাইতাম। তো সেই স্বপ্নটাই আমি খালি টেলিভিশন দেখতাম যে কি করা যায়, ওরা এত সুন্দর নাচ গান করে বা কেউ এত সুন্দর পারফর্ম করে, আমি কেন বাসায় বসে আছি, ওয়াই নট। তো হঠাৎ একদিন টেলিভিশনে একটা ঘোষণা আসলো যে কিছু শিশু শিল্পী আমন্ত্রণ জানানো হলো। এটা নতুন কুড়ি না, একদম র্যান্ডম। তো তখন আমাদের বাসা শাহবাগে, এবং আমি আমার আম্মাকে বললাম যে আম্মা, টেলিভিশনে একটা ঘোষণা দিচ্ছে, কিছু শিশু শিল্পী নিতে চায়, আমাকে একটু নিয়ে চলো। তো সেই শাহবাগ থেকে রামপুরা, আমার আম্মা চিনি না, কাউকে চিনি না, কোথায় তোমাকে নিয়ে যাব? আমি বললাম যে না, চলো। তো সেই রিক্সায় চড়ে চড়ে শাহবাগ থেকে রামপুরা, আমি, আমার আব্বা, আম্মা, আমরা সবাই মিলে রিক্সায় চড়ে চড়ে রওনা দিলাম। রামপুরা টেলিভিশন সেন্টারে আসলাম, কাউকে চিনি না সেখানে। বাট আমি ওখানে বললো যে তোমরা যা পারো তাই করো, কেউ গান, কেউ নাচ। তো আমি টুকটাক দু একটা ছড়া গান টান পারতাম। আমি যে না, আমি কিছু করব। তো আমি আমার মা বাবাকে খোঁচায় খোঁচায় নিয়ে গেলাম যে চলো ওইখানে, আমাকে নিয়ে চলো। তো ওখানে গিয়ে দেখি অনেক শিশু শিল্পী, অনেক জায়গা থেকে অনেক বাচ্চা কাচ্চা আসছে। আমিও গেলাম, কাউকে চিনি না। তো আমার বাবা যেহেতু পিজির প্রফেসর ছিলেন, তো ডাক্তার পরিচয়, ওখানে বেশ কিছু লোকজনের সাথে পরিচয় হলো। একজন পাওয়া গেল বাংলাদেশ টেলিভিশনের প্রডিউসার,
আনসারউদ্দিন আহমেদ, ওনার নাম আমি এখনো স্মরণ করতে চাই। নাম করা। তো ওনার কথায় কথায় আব্বার সাথে পরিচয় হলো এবং উনি আমাদের উত্তরবঙ্গে বাড়ি, উনিও উত্তরবঙ্গের। তো উনি আমাকে দেখে বলল যে ওর এত উৎসাহ, আচ্ছা ঠিক আছে দেখি আমরা কি করতে পারি। তো সেখানে ওই দিন যে অডিশনটা হলো, আমি ছোট ছড়া গান টান করলাম, ওইটার আর কোনো ফলো আপ ছিল না, কিন্তু ওনার নজরে পড়লাম আমি। তো তার ঠিক 1 থেকে 2 সপ্তাহ পরে উনি আমাকে আব্বাকে ফোন করলেন যে ওকে একটু নিয়ে আসতে পারবেন, আমাদের একটা সেগমেন্ট আছে, আমি জানি না আপনার মনে আছে কিনা, প্রতি উইকেন্ডে সকালবেলা ছোট্ট খবর বই পরিচিতি নামে একটা অনুষ্ঠান হতো। ছোটদের একটা খবর হতো আর কতগুলো বইয়ের পরিচয় হতো, নতুন কিছু বই দিয়ে বাচ্চাদেরকে বলা, বাচ্চাদের জন্য। তো আমাকে বললো কি যে ছোট্ট খবর পড়তে ও যদি আসতে চায়, ছোট খবর মানে কি বাচ্চাদের বিভিন্ন জায়গার ইভেন্টের একটা খবরটা নাম ছিল ছোট্ট খবর, পর ওইটা শেষ হয়ে গেলে পরে বই পরিচিতি। তো সেই ছোট্ট খবরে আমাকে ডাকলো এবং মজার ব্যাপার হলো, খুবই ইন্টারেস্টিং, আমি এই গল্পটা মনে হয় কোথাও বলিনি, আজকে আপনার সাথে শেয়ার করছি। সেই ছোট্ট খবর অনুষ্ঠানে যখন আমাকে ডাকলো, আমি তো বললো কি যে আগামী উইকেন্ডে, মানে তখন সম্ভবত শুক্রবারই আমাদের ছুটির দিন, আমার মনে নাই আগে তো রবিবার ছিল, শুক্র না রবি আমার ঠিক খেয়াল নাই, তো যেটাই ছুটির দিন সেই নেক্সটটাতেও আসবে। তো 1 সপ্তাহ যাবত আমার সাংঘাতিক এক্সাইটমেন্ট যে আমি এই টেলিভিশন স্ক্রিনে জীবনে প্রথমবারের মতো ফেস দেখাবো। তো আনফর্চুনেটলি স্কুলে আমার পা মচকায় গেল, তার ঠিক 3-4 দিন আগে আমার পা মচকায় গেল। এখন কি হবে, আমি কিভাবে এই অনুষ্ঠানে যাব? জীবনে প্রথম একটা অনুষ্ঠানে কল পাইলাম টেলিভিশন স্ক্রিনে। তা আমি 7 দিন একদম বেড রেস্টে থেকে, তো পা ভাঙেনি ভাগ্যিস, মচকানো ছিল, সে ব্যান্ডেজ র্যাপ ট্যাপ করে টোরে আমাকে কোলে টোলে নিয়ে তুলে ধরে নিয়ে আব্বা যে বসায় দিল যে এরকম একটা সিট, একদম এই টাইপেরই একটা সিট, যে তুমি এখানে বসে এখন এটা পারফর্ম করো। তো ওই আমার টেলিভিশন স্ক্রিনে যাত্রা শুরু, সেটা সম্ভবত 80-81 সালের দিকে। তো তখন আমি পরপর এত ভালো করলাম ওই অবস্থাতেই, তো ওইদিকে কিন্তু আমার পা মুড়ানো এরকম, বাট আমি খুব ভালো করলাম 2টা, মানে এরপরে ওই দিন একটা প্রোগ্রাম করলাম, তারপরে পরের উইকে আরেকটা প্রোগ্রাম করলাম, আবারও উনি আমাকে ডাকলো এবং আমি নজরে পড়লাম আলী ইমাম আঙ্কেলের। ওনার কথা তো নিশ্চয়ই সবার মনে আছে, আপনাদেরও জানার কথা। তো আলী ইমাম আঙ্কেল বললো মেয়েটা এত উৎসাহী, এত ইন্টারেস্টেড, ও মনে হয় আরও কিছু পারবে। তাহলে পরের পার্টটা ছিল, মানে ছোট্ট খবরটা ছিল যে খবর পড়া দেখে দেখে, আর বই পরিচিতি ছিল যে 5-6টা বই দিয়ে দেওয়া হতো, যে 10 মিনিট টাইম, এই বইটা দিয়ে দিল, বাসায় গিয়ে আমি নিজের মতো করে একটা স্ক্রিপ্ট রেডি করে বই পৌঁছায় দিত ওনারা, আমি একটা স্ক্রিপ্ট রেডি করে বইগুলো সম্পর্কে বলবো। তো উনি আমাকে বললো যে ও মনে হয় বই পরিচিতিটা ভালো পারবে, ওকে দিয়ে দিই। তো পরের উইকে আমাকে বই পরিচিতির জন্য 5টা বই উনি দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আমি ওইটা নিয়ে প্রিপেয়ার করে আমি ওই বই পরিচিতিটা শুরু করলাম এবং ওই বই পরিচিতি আমি প্রায় টানা 2-3 বছর করছি। প্রতি সপ্তাহেই উনি আমাকে কল করতো, অন্যদের কারোটা ওনার পছন্দ হইতো না। তো ওই 1-2 সপ্তাহ পরপরই দেখা যায় যে না, লুনা কোথায়, লুনা কোথায়। তো ওইটাই ছিল অ্যাকচুয়ালি আমার মানে যাত্রা, হ্যাঁ, খবর পড়া, গল্প বলা, হোয়াট এভার, আমি পরে উপস্থাপনার যে ওইটা একদম আমার গ্রামার। ওইখান থেকে তারপরে তো বছর 2 পরে নতুন কুড়িতে আসলাম, তারপরে লম্বা স্টোরি। কোন বিষয়ের উপরে? নতুন কুড়িতে আমার সেগমেন্টে ছিল, আমি খ গ্রুপে চ্যাম্পিয়ন ছিলাম এবং সেখানে গল্প বলা, স্টোরি টেলিং, সেটাতে আমি প্রথম ছিলাম এবং আমি একসময় ছবি আঁকতাম, ছবি আঁকায় ওখানে প্রথম হলাম এবং অভিনয়ে, একক অভিনয়ে 3য় হলাম। ওখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মানে যে কোনো 2টো বিষয় প্রথম হতে হবে। তো যেহেতু আমি 2টো বিষয় প্রথম, ছবি আঁকা, অভিনয় আর হচ্ছে গল্প বলা, তো অভিনয় হলাম 3য়। সেখানেও মানে আমার আরও ভালোই হয়তো করতাম, কিন্তু লাস্ট মোমেন্ট আমার একটু ভুল হয়ে যায়, মানে যে কারণে আমি পিছায় যাই কম্পিটিশন থেকে, বাট 3rd হই। হয়তো ওখানে ফার্স্ট হওয়ার মতোই আমার প্রিপারেশন ছিল। তো হয় না যে সবসময় মানে ফিল্ডে গিয়ে ঠিক এক্স্যাক্ট ওই জিনিসটা প্রকাশ করা যায় না। তো এনিওয়ে, আর ছবি যেহেতু আঁকতাম, ছবি আঁকায় আমি মানে ওয়াটার কালার নিয়ে কাজ করতাম, তো সেই ছবি আঁকায় আমি প্রথম হলাম, গল্প বলায় আমি প্রথম হলাম, আর একক অভিনয় 3য় হলাম। গল্প বলা তো এখনো চলছে, আপনি রিসেন্টলি
ইউটিউবে গল্প বলছেন আমরা দেখলাম। অভিনয় আপনি করেছেন সারা জাগানো নাটক, যেটার কথা বলছি, যে ঢাকায় থাকি, এরপরে আপনি আরও অনেক কাজ করেছেন। ছবি আঁকাটা কি আর হয়ে ওঠে না? ছবি আঁকাটার চর্চাটা আর হয়ে ওঠেনি, সেটাও একটা স্টোরি। যেহেতু শাহবাগে আমাদের বাসা ছিল, আর্ট কলেজের মধ্যে শামসুন নাহার শিশু কলা ভবন নামে একটা ছবি আঁকার ইয়ে ছিল। তো ওখানেও আমি মানে আমার মা বাবাকে একরকম জোর করে যে না চলো আমাকে একটু নিয়ে চলো। তো ওখানে একটা খোলা মানে আমি জানি না এখন প্রতিষ্ঠানটা আছে কিনা, আর্ট কলেজের তো একটা ওপেন জায়গা, সেখানেই বাচ্চাদের জন্য একটা ছোট স্কুল ছিল। তো প্রতি উইকেন্ডে ওইখানে আমরা যেতাম। সকালবেলা আমরা জাস্ট রং তুলি, কাগজ সব ওপেন, যে যার মতো ছবি আঁকতো। তো আরেকজনকে দেখতে 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 শিখতে 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 ওই প্রতিদিন ছবি আঁকতে আঁকতে ছবি আঁকার মধ্যেও আমার একটা ন্যাক তৈরি হয়ে গেল এবং আমি কম্পিটিশানে গেলাম ছবি আঁকাতে। ওই সময় তখন একটা নিয়ম ছিল, কোরিয়া, জাপান এই সমস্ত দেশে আমাদের আঁকা ছবিগুলো পাঠানো হতো। তো আমি একবার জাপান থেকেও একটা ব্রোঞ্জ মেডেল পুরস্কার পাই ওই ছবি আঁকতে গিয়ে। তো বাহারি চর্চা করেছি আসলে। সো ঢাকায় থাকি নাটকের কিছু কথা যদি বলেন। সম্ভবত আপনার ক্যারেক্টারটা ছিল টুনি। না, টুনি হচ্ছে এইসব দিন রাত্রির টুনি। ও সরি, আমার চরিত্রটা ছিল শেফালি। আচ্ছা, শেফালি। হ্যাঁ, আমরা 3 বোন ছিলাম। ফাল্গুনী হামিদ বড় বোন, আমি মেঝো, আমাদের একটা ভাই ছিল রান্টু, তার নাম ছিল মাস্টার শাকিল হিসাবে সে তখন ফেমাস। তো আমি আর আমার একটা ছোট বোন ছিল। তো শেফালি, বাবলি, আমার ক্যারেক্টারটা ছিল শেফালি আর আমার ছোট বোন ছিল বাবলি। বাবলি এখন আমেরিকাতে থাকে, তো শাওন ওর নাম। আর আমি তো যাই হোক ঢাকায় থাকি, বরকতুল্লাহ ভাইয়ের ইয়ে ছিল এবং ওই সময়ে ঢাকায় থাকি আর এইসব দিন রাত্রি প্যারালালি যেত। টুনি হচ্ছে এইসব দিন রাত্রির চরিত্র। লোপা সম্ভবত মানে আমাদের মাঝে আর নাই। তো ঢাকায় থাকি, এটাও একটা লং জার্নি, পুরো 1 ইয়ার। তো ওখানে আমার সাথে কাজ করতো ফাল্গুনী আপা, ওখানে আমার সাথে কাজ করতো ডাবলু ভাই এবং আরও অনেক সিনিয়র শিল্পীরা ছিলেন, তারানা আপা ছিলেন। তো সব কিছু মিলে ওটা একটা 1 বছরের জার্নি, প্রতি 15 দিন পর পর হতো। এবং আমরা মানে ঢাকায় থেকে একটা পরিবার ছিলাম, হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু না। এবং অভিনয়ে আসা তো আসলে ওই ক্যারেক্টারটা থেকেই, তখন থেকেই একটা অভিনয় করব, অভিনেত্রী হব, এরকম একটা স্বপ্ন আমার ছিল। বাট পরবর্তীতে আসলে আমি মানে ঢাকায় থাকি জার্নিটা মোটামুটি 1 বছর ভালোই যায়। তারপর আরেকটু তখন বড় হলাম, যখন আমি ঢাকায় থাকি করি তখন আমি 9-10-এ পড়ি। তারপর একদম কিশোরী বয়সটা, তারপর আরেকটু বড় হলাম, আমার ইন্টারমিডিয়েট, মেডিকেল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি অভিনয় করি। তো ঢাকায় থাকি থেকেই একটা অভিনয়ের ফাউন্ডেশন হয়। তারপর ধীরে ধীরে আমি বেশ কিছু কাজ করি এবং আমাদের যারা খুব মানে আমাদের নাট্যজগতের বিশেষ ব্যক্তিত্ব, যেমন আমার হুমায়ুন ফরিদির সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, আমার আফজাল ভাইয়ের সাথে কখনো কাজ হয় নাই, সুবর্ণা আপার সাথে কাজ করেছি, এখন জাহিদ হাসানের সাথে কাজ করেছি, তৌকির আহমেদের সাথে কাজ করেছি, আজিজুল হাকিমের সাথে কাজ করেছি, এদের নায়িকা চরিত্রেই কাজ করেছি। কিন্তু আমার আসলে খুব অল্প দিনের নাটকের ক্যারিয়ার ছিল। তো তারপরে আমার বিয়ে হয়ে যায় এবং তারপরে আমি মেডিকেল কলেজে চলে যাই, ময়মনসিংহ মেডিকেল থেকে পাশ করি। সব কিছু মিলে আমার অভিনয়টা আর কন্টিনিউ করা হয়নি। তারপরেও আপনাকে মানুষ মনে রেখেছে, আমি জানি, বিশেষ করে ঢাকায় থাকি দিয়ে আপনাকে সবচেয়ে বেশি চেনে। এরপরে হয়তো আরও কিছু নাটক আপনি নায়িকা চরিত্রে করেছেন, সেগুলোর কারণেও চেনে। বাট তখন তো এরকম সোশ্যাল মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না। তখন ওই যে 2 সপ্তাহে 2টো নাটক যেত, মঙ্গলবারে, শুক্রবারে হতো সাপ্তাহিক নাটক আর মঙ্গলবারে হতো ধারাবাহিক নাটক। 1 সপ্তাহে ঢাকায় থাকি, 1 সপ্তাহে এইসব দিন রাত্রি। তো সকাল সন্ধ্যা বন্ধ হয়ে যাওয়ার পরে বরকতুল্লাহ ভাইয়ের হাত দিয়ে ঢাকায় থাকি শুরু হলো। তো তখন যেটা হতো যে একটা নাটক মঙ্গলবারে প্রচার হওয়ার পরে বুধবারে রাস্তায় নামতে আমাদের কষ্ট হতো, কারণ একটা টেলিভিশন চ্যানেল, সবাই ওইটাই দেখতো। ওই পরিচিতিটা ওইখান থেকেই আসা আসলে।
ডাক্তার হওয়া কি বাবার ইচ্ছে না নিজের? ডাক্তার হওয়া আসলে বাবার ইচ্ছাই, কিন্তু আমার মূল ইচ্ছা ছিল, আমি যেহেতু আর্ট কালচার পছন্দ করি, ছবি আঁকতে চাইতাম, আমি স্থপতি হতে চেয়েছিলাম, আর্কিটেক্ট হতে চাইতাম, কিন্তু আমি অঙ্ক পারি না। আর্কিটেকচার পরীক্ষা দিতে গিয়ে আমি একদম গুবলেট করে ফেলাম অঙ্ক, বুঝলাম যে না, এটা আমার দ্বারা আর হবে না। তো আমার বাবা যেহেতু ডাক্তার, বাবা মনে মনে চাইতেন, কিন্তু খুব মুক্ত মনের মানুষ ছিলেন, তো উনি কোনো কিছু প্রেশার দিতেন না, কোনো জোর দিতেন না, আমাকে কোনো ফোর্স করেনি কখনো। তো আমি যখন স্থপতি হতে চাইলাম, তখন উনি বললেন যে দেখো চেষ্টা করে, তুমি যদি চান্স পাও আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু আনফর্চুনেটলি তখন শুধুমাত্র বুয়েট, আর কোনো প্রতিষ্ঠান নাই, এখনকার মতো এত প্রাইভেট ইউনিভার্সিটি নাই। তো আমি পরীক্ষা দিলাম, দিয়ে যখন আমার ম্যাথমেটিক্সে আমি পুরো গুবলেট, আমি বুঝলাম যে না, এটা তো আমার দ্বারা হবে না। তখন আব্বা আমাকে বললেন যে না, আমার মনে হয় যে তুমি মেডিকেলটা সিনসিয়ারলি ট্রাই করো, তো তুমি ডাক্তার হলে আমার ভালো লাগবে। তো তখন আমি চিন্তা করলাম যে না, তাহলে আর কোথায় যায়, যেহেতু আমি অঙ্ক পারি না, মানে ডাক্তার আমি কিন্তু আসলে খুব ডাক্তার হতে চেয়ে ডাক্তার হইনি। হ্যাঁ, আমি একটা ক্যালকুলেশনে ডাক্তার হলাম, কারণ আমার হাতে আর কোনো চয়েস নাই। কারণ আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি কি পড়বো, ফিজিক্স পড়বো, আমি ম্যাথমেটিক্স পারি না, আমি কেমিস্ট্রি পড়বো, আমি ম্যাথমেটিক্স পারি না, সায়েন্সে যে সাবজেক্টে পড়তে আছি আমি অঙ্কে খুবই দুর্বল। সো আমার হাতে তো কোনো অপশন নাই। লিটারেচার, আমি আরেকটা মজার ব্যাপার যে আমি 1 বছর ঢাকা ইউনিভার্সিটি ইংলিশেও পড়ি, কারণ আমি ইংলিশে মানে চান্স পাই ইংলিশে, কারণ আমার হাতে তার কোনো মানে অপশন নাই। মেডিকেল কি বলে, বুয়েট যখন হলো না, আমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম। ইউনিভার্সিটিতে এখন ক ইউনিটে আমি চান্স পাবো না, কারণ ক ইউনিটে ম্যাথমেটিক্স, সব জায়গাতেই ম্যাথমেটিক্স। তাহলে কোথায় যেতে হবে, ঘ ইউনিটে আমি ইংলিশ লিটারেচারে ভর্তি হলাম। আমার মা ইংলিশ মাস্টার ঢাকা ইউনিভার্সিটি থেকে, তো আম্মাকে দেখতাম, দেখে দেখে আমি বললাম যে না, তাহলে আমি একটু ইংলিশটা না হলে চেষ্টা করি। তো ইংলিশে ভর্তি হয়ে দেখলাম যে না, ইংলিশেও তো আমার দ্বারা সম্ভব না, কারণ এটা অনেক কঠিন, লিটারেচার এত কঠিন তো পারা সম্ভব হবে না। তখন ওই আব্বা যেহেতু বললো যে না, এগুলো সব বাদ দাও, আমিও চাই তুমি মেডিকেলেই ট্রাই করো। তারপরে মেডিকেলে আসলাম, যে আমার হাতে আর কোনো অপশন ছিল না ডাক্তারি ছাড়া। অসাধারণ। আপনি এরপরে টেলিভিশনে খবর করেছেন, দীর্ঘদিন এনটিভি এবং বাংলাভিশনে খবর করেছেন। মূলত টেলিভিশনে খবর পড়ার কারণেই আপনার সাথে আমার পরিচয়। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনি এক সময় আমরা কলিগ ছিলাম, নিউজ কলিগ। আপনি মডেলিং করেছেন, উপস্থাপনা করে অ্যাঙ্করিং করেছেন, সো এবং ডাক্তারি পেশা, এবং সো এর মধ্যে আপনি আবার দেশের বাইরে চলে যান, কানাডা চলে যান একটা সময়, তারপর আবার ফেরত আসেন। এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনি ডাক্তার হিসেবে কাজ করছেন। আমরা রিসেন্টলি দেখলাম যে আপনি সোশ্যাল মিডিয়াতে বেশ সরব, মানে আপনি বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন মানুষদেরকে, স্বাস্থ্য বিষয়ে, মনন বিষয়ে, ডাক্তারি বিষয়ে, আপনার যেটাতে এক্সপার্টিস, এটা কেন মাথায় আসলো হঠাৎ এরকম সময় এসে? ওই যে বললাম, যে জিনিসটা কয়েকটা জিনিস থেকে আসলো, যে আমি আমার জার্নিটা তো বললাম, মোটামুটি 80 সাল থেকে টেলিভিশনের জগতের সাথে আমি যুক্ত, হাজার হাজার কাজ করেছি, মানে একটা দুইটা বললে মনে ভুল হবে, হাজার হাজার। কিন্তু আমি একটা সময় দেখলাম যে এখনকার মতো আর্কাইভ তো তখন ছিল না, কোনো কাজ নাই। এখন ইউটিউবে খুঁজলে হয়তো কালে ভদ্রে কোনো কালে কেউ একটা, আমি নিজেও মাঝে মাঝে মনে হয় যে আমার কোনো নাটক যদি থাকতো, কোনো একটা মডেলিং যদি থাকতো, বা এত যে কাজ করলাম, মানে এটার কোনো জায়গা নাই। তো সেখান থেকে আমার মনে হলো যে আমি এখন থেকেও যদি শুরু করি, তাহলে যতদিন বাঁচি কিছু কাজ যদি রেখে যেতে পারি, আমার কিছু কথা, আমার জীবনের গল্প, আমার পেশাগত অভিজ্ঞতা, এগুলো যদি কিছু থাকে একটা, কারণ এখন ইউটিউব ইজ আ বিগ প্ল্যাটফর্ম, এটা একটা আর্কাইভের মতো। সেটা থেকে একটা চিন্তা আমার হলো যে এখন থেকেও যদি আমি স্টার্ট করি, রেস্ট অফ দ্য লাইফে আমি যদি কিছু কাজ করে যেতে পারি, সেগুলো হয়তো কারো জন্য অনুপ্রেরণা হতে পারে, কারো জন্য জ্ঞান হতে পারে, কারো ভালো লাগা হতে পারে। সো লেটস স্টার্ট। এবং বিদেশে যেহেতু চলে গেলাম, এটা আমি কিন্তু বিদেশ থেকেই ওপেন করি। বাংলাদেশে থাকতে আমি তো বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাথে যুক্ত ছিলাম, তখন আলাদা করে কিছু করব এটা ভাবিও নি আমি। তো সে কারণেই যখন আমি বিদেশে গেলাম, দেখলাম যে আমার তো রক্তের মধ্যে এগুলা, ওই একটা তারা আমাকে টানছে যে কিভাবে আমি মানুষের সাথে থাকি, কাজ করি,
আমি মানুষের মাঝে থাকি, এটা একটা, এবং মনে হলো যে কিছু জিনিস আমার আর্কাইভ করে রাখা দরকার। এই দুটো চিন্তা থেকেই আমি ভাবলাম যে না, এখনও যদি আমি শুরু না করি অনেক দেরি হয়ে যায়। তো ওয়ান ফাইন মর্নিং আমার মনে হলো যে 1 বছর আমি চিন্তা করি, মোটামুটি 2020-এ আমি একটা লম্বা সময়ের জন্য কানাডা চলে যাই। 20 থেকে 21 সাল পর্যন্ত আমি চিন্তা করি। এখানে বাংলাদেশের যে বিভিন্ন আমার মিডিয়া কলিগরা ছিল, ওভার ফোন তাদের সাথে অনেক আলাপ হতো যে আমি এরকম কিছু করতে চাই। তো ওরা বলছে, আপা ওয়াই ইউ আর ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট আজকে থেকেই। কিন্তু কি করব, কোত্থেকে আরম্ভ করব? তো একদিন রমজানের সকালবেলা আমার মনে হলো যে রমজানে মানুষ কিভাবে কি খাবে, লেটস স্টার্ট, শুরু তো করি। একটা কাজ শুরু করে ফেললে কিন্তু আমি একটা বাইন্ডিংসের মধ্যে পড়ে যাই। তো আমি সকালবেলা একটা, বাসায় কেউ ছিল না, আমি যা জানি ওকে একটা স্ট্যান্ডের মধ্যে মোবাইলটাকে দাঁড়া করায় আমি বললাম যে ওকে ফাইন, আরম্ভ করি। তো ওই রমজানের স্বাস্থ্য টিপস দিয়ে আমি একদিন ভাবলাম যে দিন একটা বেছে নিই, রোজার দিন ভালো দিন। তো এইভাবে আমি ওয়ান ফাইন মর্নিং সোশ্যাল মিডিয়ায় এইরকম করে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যাত্রা শুরু করলাম। এবং মানে আপনার জার্নিটা যদি আমরা দেখি, যে কোনো তাড়া ছিল না, মানে খুব ছোট বয়সে শুরু করেছেন ক্যারিয়ার, পড়াশোনার পাশাপাশি আপনি ইনকামেও চলে গেছেন, আয় করাও শিখে গেছেন, তারপরে প্রফেশন তৈরি করা, একজন ডাক্তার হয়েছেন, প্লাস পাশাপাশি শখের বা ভালো লাগার কাজগুলো সবগুলোই করেছেন। কিন্তু আমি কোথাও কোনো তাড়া দেখছি না, মানে ধারাবাহিকভাবে কাজ করে গেছেন, আমি থামিনি, এটাই হলো কথা। টেলিভিশনে খবর পড়ে গেছেন অনেক বছর। এখন কেন যেন মানে সবার খুব তাড়া, রাতারাতি কিছু একটা হতে হবে, রাতারাতি তারকা হতে হবে, রাতারাতি টাকা বানাইতে হবে, 2 দিনের মধ্যে গার্লফ্রেন্ড বানাইতে হবে। মানে মানে প্রেম করার জন্য তো আসলে একটা সময় দরকার, মানে কাউকে ভালোবাসার জন্য বোঝা দরকার, বোঝাপড়া দরকার। এই তাড়াটা কেন সবার মধ্যে? আপনার অবজারভেশন কি বলে? আমি আমার জীবনের এই মোটামুটি, তো আমরা পরিণত বয়সে, জীবনের 2/3 আমাদের প্রায় শেষ, যদি আমরা সেই হিসাবে ধরি আমার যে বয়স, তাতে আমার একটাই লেসন হয়েছে যে এই তাড়া থেকে আমি বলি যে আমি যে কয়টি জায়গায় তাড়াহুড়া করার চেষ্টা করেছি, একদম মানে গুবলেট, সেটা ফেইলিওর মাস্ট। তো ওয়ান অ্যান্ড অনলি ওয়ার্ড for my life I have learned from my life, that is patience. যে কোনো কাজেই আমি যদি সফল হতে গেলে কোনো শর্টকাট নাই, সফলতার কোনো শর্টকাট নাই, কোনো বাইপাস নাই। একটা সিঁড়ি যদি আমাদেরকে উঠতে হয়, 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ, আমি যদি 4টা স্টেপ একবারে যেতে চাই আমি পা ভেঙে পড়ে যাব। এটা হচ্ছে তো ইয়াং জেনারেশন আজকের যারা, তারা অনেক অস্থির, অনেক অস্থির, এবং হয়তো বয়স কম, কিংবা এই যে মানে এখন অনেক ধরনের প্রযুক্তির উন্নয়ন, এগুলো কিন্তু প্রযুক্তি আমাদেরকে অনেক অ্যাডভান্স করছে, বাট আমাদের এই যে স্টেপ বাই স্টেপ যে জীবনে যেতে হবে, এই জিনিসটা থেকে কিন্তু শর্টকাট, যেমন এখন আমরা কি করতাম, আমরা বই পড়তাম এক সময়, না বই পড়তাম, বই দাগাতাম, মানে গল্পের বই হোক, পড়ার বই হোক, হার্ড কপি বই, তারপরে চলে আসলো কম্পিউটার, ঠিক আছে, এখন ইবুক পড়ে সবাই, এখন চলে আসলো এআই, ব্রেন তো আর ওয়ার্কই করে না। তো এই প্রযুক্তি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু ট্রেডিশনাল সিস্টেম থেকে আমাদেরকে বের করে দিচ্ছে। আজকের ইয়াং জেনারেশন, তারা মোর কনসেন্ট্রেটেড উইথ দিস অ্যাডভান্স টেকনোলজি, নট দ্য ট্রেডিশনাল সিস্টেম। যেমন আমরা একটা সময় ধরেন পরিবার কেন্দ্রিক ছিলাম, পরিবার থেকে কিছু ভ্যালুস ক্যারি করতাম, আমরা ফ্যামিলি টাইম কাটাতাম। আজকের ইয়াং জেনারেশন তো কম্পিউটার নিয়ে, ফোন নিয়ে, হয়তো আমিও তার মধ্যেই ইনক্লুডেড হয়ে গেছি। এখন একাকিত্ব আমাদেরকে এখন আর ওইভাবে স্পর্শ করে না। আমার মা ঘরে একা থাকেন, কিন্তু উনি একা থাকেন না, কারণ উনি সবসময় সোশ্যাল মিডিয়াতে আপডেটেড আছেন। এটার হয়তো একটা কি বলবো, হয়তো ভালো দিক আছে, বাট সনাতনী যে জিনিসগুলো আমাদের, যে এভাবে এগিয়ে যেতে হবে, সংগ্রাম করে করে এগিয়ে যেতে হবে, একটা একটা করে স্টেপ ফেলে ফেলে যেতে হবে, এই বন্ধনের মধ্যে থেকে যেতে হবে, এই জিনিসটা আমাদের ইয়াং জেনারেশনকে আমার মনে হয় যে
মানে অস্থির করে তোলার পেছনে একটা কারণ। সো আপনার কথা থেকে যেটা আসলো যে আমাদের যে কোনো কাজে ধৈর্য দরকার, অনেক সময় নেওয়ার জন্য প্রস্তুতি দরকার, প্ল্যানিংটা সঠিক দরকার এবং সেই কাজটা এবং কাজ ক্রমাগতভাবে ভুল হবে। আমি দেখি যে আজকাল ইয়াং জেনারেশনরা তারা ভুলটাও অনেক সময় অ্যাকসেপ্ট করতে চায় না, কিন্তু ভুল তো হবেই। কাজ করা মানেই ভুল হবে। ভুল এড়ানোর একমাত্র পদ্ধতি হচ্ছে কোনো কাজ না করা, না করলেই আর ভুল হবে না। ভুল হবে না। কিন্তু এই যে ভুলটা মেনে নিতে হবে বা আমার ভুল থেকে শিখতে হবে। ভুল থেকে শিখতে হবে, প্রত্যেকটা ভুল মানে এভরি স্টেপ এই যে আমি আজকে এখানে কথা বলছি, ইটস মাই লেসন যে আমি এখানে আসলাম, অনেক কিছু আমার এখান থেকেও দেখে শেখার আছে। আমি জীবনের শেষ দিন পর্যন্ত শিখবো, শেখারও কোনো বয়স নেই। অ্যাবসলিউটলি। আপনার একটা কথা থেকে আমার মধ্যে একটা প্রশ্ন তৈরি হলো যে আপনি বলছিলেন যে প্রযুক্তির কারণে আমাদের একাকিত্বটা ওরকম ফিল হয় না বা কোনো না কোনোভাবে আমাদের সময় কেটে যাচ্ছে। আসলে কি তাই? মানুষ কি প্রযুক্তির সঙ্গে একাকিত্বটাকে মেলাতে পারে কতক্ষণ? একটা সময় তো সে টায়ার্ড হয়ে যাবে। একটা সময় টায়ার্ড হয়ে যাবে, দ্যাটস ট্রু। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কিন্তু আমার ভেতরের আমিটা একা, অনেক একা আমার ভেতরের আমিটা। আমরা টায়ার্ড হয়ে যাই ঠিকই, কিন্তু আগের মতো অসহায় না। আগে যেমন একটা বয়স্ক মানুষ যে মনে করেন যে খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড ছিল, তার ছেলেমেয়েরা চলে গেলে সে যে কষ্ট পেত বা সে যখন একা হতো সে যে কষ্ট পেত, এখন কিন্তু মানুষ সবাই কিন্তু একটা অল্টারনেট রাস্তা খুঁজে পেয়েছে। কারণ সবাই এই সোশ্যাল মিডিয়ার মধ্যে বুঁদ হয়ে আছে, শুধু মানে সবাই অ্যাডিক্টেড। তো এই যে বললাম যে এটা প্রত্যেকটা জিনিসের তো প্রোজ অ্যান্ড কোনস থাকে। এটা একদিকে যেমন একটা মানে ওই একাকিত্বটা হয়তো সে বুঝতে পারছে না, কারণ সে সবসময় বিভিন্ন ধরনের ইনফরমেশন পাচ্ছে, এন্টারটেইনমেন্ট পাচ্ছে, যা চাইছে সে তাই পাচ্ছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভিতরের মানুষটা সবসময় কিন্তু একা। সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যে কি অসাধারণ একটা কাজ করা যায় তার একটা ছোট গল্প আমি আপনার বলবো। এই যে নিজের বলার মতো একটা গল্প আমরা শুরু করি 2018 সালের 1 জানুয়ারি। আমার প্রথম উদ্দেশ্য ছিল বাংলাদেশের জন্য একটা কাজ করা, মানে আমার মাথার মধ্যে প্রথমে বাংলাদেশ ছিল। সো এখন আমরা প্রফেশনালরা যখন কোনো কাজ করতে যাই তখন আমরা চিন্তা করি আমার স্ট্রেংথ কী, আমি আসলে কি ভালো পারি। তা আমি ভাবলাম যে আমি কথা বলতে পারি, এটা আমার একটা স্ট্রেংথ। আমি কথা বললে মানুষ মনোযোগ দিয়ে শোনে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমার কিছু নিজের দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে। আমি তখন যখন শুরু করি আমার এন্টারপ্রেনারশিপ লাইফ প্রায় 15 বছর হয়ে গেছে। তো সেখানে অনেক অভিজ্ঞতার ঝুলি আছে। সো এটা চিন্তা করে আমি শুরু করি এবং আমি বাংলাদেশের 64 জেলা থেকে মাত্র 164টা ছেলেমেয়েকে নিয়ে আমার প্রথম ব্যাচ শুরু করি। একটা ব্যাচ টানা 90 দিন এবং উইদাউট এনি ব্রেক, এভরি সিঙ্গেল ডে। এটা হচ্ছে এটার একটা ইউনিকনেস। এবং সেটা করে 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 আজকে আমার 32 নম্বর ব্যাচ শেষের পথে। মাশাআল্লাহ, 32টা ব্যাচ হয়ে গেছে, 8 বছর বয়স হয়ে গেছে। টানা 2900 দিন আমি প্রশিক্ষণ দিয়েছি টানা, হিউজ, যেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। ইটস আ হিউজ, এটা পৃথিবীতে কেউ করে নাই। সেই 164 জনকে নিয়ে যে যাত্রা শুরু করেছিলাম, আমার শিক্ষার্থীর সংখ্যা এখন প্রায় 30 লাখ। মাশাআল্লাহ। এবং সবচেয়ে বড় কথা যেটা ওই যে বলেছি বাংলাদেশের জন্য একটা কাজ, এই পুরো জার্নিতে যাদেরকে আমি শিখিয়েছি গত 8 বছর ধরে, কারো কাছ থেকে 1 টাকাও নেই। ইটস এ ফ্রি। সো আলহামদুলিল্লাহ অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে, অনেকের জীবন বদলে গেছে, অনেকে সাহসী হয়েছে, পজিটিভ হয়েছে, দারুণ লিডার হয়েছে, মানবিক মানুষ হয়েছে, মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়েছে, নানান রকমভাবে যে যার মতো করে সেখান থেকে নিয়ে গেছে। কেউ হয়তো আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, সেখান থেকে ফেরত এসেছে আমার কথা শুনে। সো লাইফ চেঞ্জিং একটা জার্নিতে নিজেকে ইনভলভ করতে পেরেছে আলহামদুলিল্লাহ। আমি এখানে এটাই বলবো যে আমরা যে বয়সে এখন দাঁড়িয়ে আমাদের তো আসলে খুব বেশি কিছু আর পাওয়ার নাই। এখন বাকিটা সময় জানি না এ পর্যন্ত কতটুকু দিতে পেরেছি, বাট যে কয়দিনই বাঁচবো, ওই যে জায়গাটা আপনি বললেন যে
মানে একটা উদ্যোক্তা হয়ে আমি এতগুলো মানুষকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি, কিছু শেখাতে পেরেছি, কিছু দিতে পেরেছি। আমার কাছে ওই জিনিসটা মনে হয় যে আমার জীবনে এখন মানে যদি আল্লাহ পাক আমাকে কিছু দেওয়ার সুযোগ দেয়, সো সেটা আমার চেষ্টা করা উচিত। যে আমি, কারণ আমরা জীবনে কি পাইনি বলেন, এনাফ, আলহামদুলিল্লাহ। মানে যা পেয়েছি হয়তো অনেকের কাছেই সেটা ঈর্ষণীয় হতে পারে, বা অনেকের কাছেই সেটা একটা স্বপ্ন হতে পারে। তো এখন রেস্ট অফ দ্য লাইফ যতদিন বাঁচি অবশ্যই কিছু দেওয়ার চেষ্টা করার দরকার। এবং আপনার একটা কথা আমার খুব ভালো লাগলো যে আপনি মানে পিক করেছেন যে আমি কি পারি, সেই জায়গা থেকে নিজেকে ফ্লারিশ করা। এই জিনিসটা আমিও প্র্যাকটিস করেছি যে আমি যখন দেখি যে আমি তো বেশি কিছু পারি না, আমি হয়তো একটু কথা বলতে পারি, এটা আমার একটা স্কিল। এখন আমাকে অনেকে প্রশ্ন করে যে তুমি এত বছর বয়সেও কন্টেন্ট বানাচ্ছ, এটা তুমি কতদিন করতে পারবা, কি অবস্থা? কিন্তু আমার মনে হয় যে আমি তো এই একটা কাজই পারি, আর তো বেশি কিছু পারি না। সো আমার মনে হয় যে এখন যারা কাজ করবে, সামনে যারা আসবে, মানে আমি যেটা পারি, প্রত্যেকের সৃষ্টিকর্তা এরকম প্রতিটা মানুষকেই কিন্তু কোনো না কোনো একটা জায়গায় একটা বিশেষ স্কিল দিয়ে রাখে। কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ ভালো অঙ্ক করতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো কথা বলতে পারে। তো এই যে আজকে আমরা একটু কথা বলতে পারি টুকটাক, খুব যে পারি তাও আমি বলবো না, একটু সামান্য যে ক্যামেরার সামনে দাঁড়ায় যে কথা বলাটা, এখনও অনেক আছে যে অনেক বড় বড় সফল ব্যক্তি হয়তো ক্যামেরার সামনে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যান। তো এই যে একটু ছোট আমি একটা কাজ পারি, আমার মনে হয় যে আমি এই কাজটা চর্চা করি, যে এটা আমি ছেড়ে দেওয়া ঠিক না। অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি মূল ডাক্তারির সাথে সাথে এইটা কেন করছেন, আরও বেশি সময় দেন ডাক্তারিতে। কিন্তু আমার মনে হয় যে আমার এটা একটা এক্সট্রা স্কিল, এটা একটা দক্ষতার জায়গা যে আমি ক্যামেরা ফ্রেন্ডলি, আমি ক্যামেরার সামনে দাঁড়াতে পারি, ক্যামেরা দেখলে আমার ভয় লাগে না। হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি, একটা গুছায় আমি বলতে পারি। সো এটা আমার খুব হয়তো একটা মিনিমাম স্কিল। যেমন আমি যখন খবর পড়তাম, অনেকে আমাকে প্রশ্ন করতো যে একটু শিখায় দেন কেমন করে খবর পড়ে, বা এখনও অনেক স্কুল আছে না খবর পড়া শেখানো হয়, বাট আমার কাছে এটা কিভাবে মানুষকে শিখায়, এটা আমিও যে কোত্থেকে শিখছি আমি জানি না, প্রবাবলি এটা গড গিফটেড না, যে এই যে উচ্চারণ, বাচন ভঙ্গি, কথা বলা, এটা কি কেউ কাউকে শেখাতে পারে? আমি কি চাইলেই সাবিনা ইয়াসমিন হয়ে যেতে পারবো? সারাদিন গান করলেও তো পারবো না। একটা না, যত প্র্যাকটিসই হোক, প্র্যাকটিস একটা যে জিনিসটা আমার একটু কোয়ালিটি আছে সেইটা প্র্যাকটিস করে বড় হবে। বাট আমি যদি আজকে গায়িকা হতে চাই আমি পারবো না, কারণ ওইটা আমার জন্য না, ওইটা আল্লাহ তাআলা আরেকজনকে ওই জায়গাটা দিয়েছেন। তো আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে খুঁজে বের করতে হবে। এটা নতুনদের জন্য আমার অ্যাডভাইস, ইয়াং জেনারেশনের জন্য আমার অ্যাডভাইস, যে সব কিছু ঘাটাঘাটি না করে আমি যে জায়গায় পারি সেই জায়গাটা পিক করে আমি যদি ওইটাকে নারিশ করি, তাহলে আমার 50% তো আমার নিজের জানাই আছে, আর 50% আমি আগাতে পারি। আর একদম নতুন একটা ফিল্ডে যেখানে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, যেখানে আমার কোনো ন্যাক নাই, যেখানে আমার কোনো ভালো লাগা নাই, সেটা নিয়ে স্ট্রাগল না করে, কারণ কোনো কাজকেই ছোট ভাবা উচিত না। এটা হচ্ছে কথা, যে একটা ছোট কাজ হয়তো সেটা মানে সমাজের দৃষ্টিতে মনে হবে যে এটা একটা ছোট কাজ। এটা হয় কি, কারণ এখন আমাদের যেমন আমরা তো বাচ্চা কাচ্চা রেস করেছি, আমাদের বাবা মাদের ইচ্ছায় আমাদের চলতে হতো। একটা সময় ছিল না যে তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, এই করতে হবে, করতে হবে। ওরা তো ন্যাকই নেয়, ও তো ব্যান্ড বাজাতে পছন্দ করে, গিটার বাজাতে পছন্দ করে। সে ছেলেটা তো পৃথিবীর নাম করা গিটারিস্ট হতে পারতো, কিন্তু ওই যে ফ্যামিলি প্রেশার, তার ভালো লাগে না। এক সময় সে না আসে গিটারিস্ট হয়, না আসে পড়াশোনা করে। তা আমি যখন আমার বাচ্চাদের রেস করি, আমি ওদেরকে একদম ওপেন বলে দেই যে তোমার যা ভালো লাগে তুমি সেটাই করো, বাট ওই কাজে তুমি স্কিলড হও। সো কোনো কাজকেই ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যে কাজই যে পারে, যার যেটাতে ন্যাক থাকে, কেউ যদি ভিডিও এডিট করতে পছন্দ করে, হি ক্যান বি দ্য বেস্ট ভিডিও এডিটর অফ দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, সো যে যেটা পছন্দ করে সে ওইটাতে তার দক্ষতা লাগবে, এটা হচ্ছে সহজ কথা। আপনি আমরা যখন আলাপ করছিলাম অনুষ্ঠানের আগে, আপনি বলছিলেন যে কোনো এক সময় আপনার মধ্যে একটা হতাশা এসেছিল জীবনে, প্রত্যেকটা মানুষের আসে, আমার জীবনে এসেছে।
কিভাবে কাটিয়ে উঠেছেন এবং সেটা আমাদের দর্শকদের জন্য কতটা লার্নিং হতে পারে? হতাশার অংশটা আমি একটু বলি। আলহামদুলিল্লাহ আমার পার্সোনাল লাইফে আমি খুব বিশেষ কোনো স্ট্রেস আমার জীবনে ছিল না। আমি এম ফ্রম আ ভেরি গুড বিলাভেড ফ্যামিলি, এবং আমার বিয়ে হয়, আমার হাজব্যান্ডও যথেষ্ট সাপোর্টিভ। পার্সোনাল লাইফে আমার তেমন কোনো সিরিয়াস ডিপ্রেশনের জায়গা ছিল না। কিন্তু আমি যখন বাংলাদেশ থেকে কানাডা মুভ করি এবং মোটামুটি মিডল এইজে, এবং সেখানে গিয়ে আমাকে কাজের একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়, একটা প্রফেশনাল পরিচয়টাকে স্ট্যান্ড করতে হবে, নতুন করে ভাষা শিখতে হবে, নতুন করে কানাডিয়ান লাইফের সাথে অভ্যস্ত হতে হবে। একটা পর্যায়ে আমি একটু ডিপ্রেসড হওয়া শুরু করলাম, এবং এই ডিপ্রেশনটা আমি কি করতাম, যখনই আমার ডিপ্রেস লাগতো, এখনও যখন আমার মন খারাপ লাগে, আমি রাইটেও একটা ভিডিও দেখি, একটা মোটিভেশনাল ভিডিও দেখি, আমি একটা কন্টেন্ট বানানো শুরু করি, এবং ওই যে ওরা যে বলে, আমি একদম বোধ হয়ে যাই ওই মোটিভেশনের কথার মধ্যে, এবং ওখান থেকে হয়তো একটা স্টোরি আমি পিক করলাম, করে আমি রাতারাতি আবার ওইটাকে দাঁড়া করানোর চেষ্টা করি। ওইটাই আমার মোটিভেশন। এবং এই ডিপ্রেশন বা হতাশাটাকে কাটানোর জন্য কিন্তু এই মোটিভেশনগুলোকে আমি অনেক ব্যবহার করি আমার নিজের জীবনে। এবং এখনও যখন হয়, দেখা যায় যে আমার খুব মন খারাপ লাগছে, ভালো লাগছে না, একটু হয় না, কত ধরনের হতাশাই তো কাজ করে। কারণ একটা প্রত্যেকটা মানুষেরই একটা জায়গায় এক্সপেকটেশন থাকে, যখন এক্সপেকটেশনের সাথে ফুলফিল হয় না, একটা হতাশা সাময়িক আসে প্রত্যেকটা মানুষের জীবনে। যদি না আসে, তার মানে হচ্ছে যে আমার কোনো লক্ষ্য নাই। যখন একটা লক্ষ্যচ্যুতি হয়, একটা ডিপ্রেশন আসে। আমার জীবনেও যে এরকম 2-4টা ঘটনা ঘটেনি তা না, তো খুব শ্যাটার্ড মনে হয় যে আমাকে দিয়ে মনে হয় কিছুই হবে না। কিন্তু তখনই আমি এরকম মোটিভেশনাল কাজগুলোকে দেখি এবং মোটিভেশনাল ভিডিও বানানোর চিন্তা করি। এবং একটু যোগ করি যে আমি খুব রিসেন্টলি 2-1 দিনের মধ্যেই আমি একটা মোটিভেশনাল পেজ ফেসবুকে শুরু করতে যাচ্ছি। ওইটার আমি নাম দিচ্ছি অন্তর কথা। অর্থাৎ অন্তরের কথা শুনুন, নিজেকে চিনুন, নিজেকে জানুন। এবং ওইটাতে আমি এই মোটিভেশনাল গল্পগুলো বলার চেষ্টা করব। এবং আরেকটা পেজ আমি জাস্ট গতকাল লঞ্চ করেছি আমার নামে। আপনার থ্রু দিয়ে আমি দর্শকদেরকে একটু জানাতে চাই, আমার একটা পেজ আছে উইথ ডক্টর শাহনাজ চৌধুরী। এটার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা হেলথ লাইফস্টাইল নিয়ে কথা বলি। এর পাশাপাশি শুধু আমার নাম দিয়ে ডক্টর শাহনাজ চৌধুরী নামে আমি আরেকটা নতুন পেজ গতকাল থেকে লঞ্চ করেছি। তো আপনার দর্শকদের কাছে আমার অনুরোধ থাকলো, এই পেজের মাধ্যমে সবাই যেন পেজটা একটু দেখে, ফলো করে। ডে টু ডে লাইফস্টাইল নিয়ে আমি যেভাবে কথা বলি, এই পেজেও আমি আরও কিছু নতুন সেগমেন্ট যোগ করব। প্লাস আমি মোটিভেশনাল এই পেজটাকে একটু দাঁড়া করাতে চাই, যে নাম আমি দিচ্ছি অন্তর কথা। অসাধারণ নামটা। এবং আপনি লাইফস্টাইলের কথা যেহেতু বললেন, আমাদের জীবনে আমরা যাদেরকে তৈরি করছি, যাদেরকে নিয়ে আমরা কাজ করছি, বিশেষ করে আমার যারা ফলোয়ার আছে এখানে প্রায় 30 লাখ 31 লাখ, এদের একটা জীবনে আমি সবসময় বলার চেষ্টা করি যে সফলতা মানে হচ্ছে 4টা স: সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ এবং সম্পদ। সো 4টাই দরকার। শুধু একটা আছে আমার স্বাস্থ্য নাই, আবার স্বাস্থ্য আছে সুখ নাই, এক্স্যাক্টলি, আবার সুখ আছে সম্পদ নাই, লাভ নেই। মানে সবগুলা মিলেই হচ্ছে, এটা আমি নিজের মতো করে আমার অভিজ্ঞতা থেকে বানিয়েছি। তো এই 4টার মধ্যে আপনি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কোনটা রাখবেন? স্বাস্থ্য। 1 নাম্বার। 1 নাম্বার স্বাস্থ্য। ওকে। মানে আমার কিছুই থাকবে না যদি আমার স্বাস্থ্য না থাকে। কারণ স্বাস্থ্য যখন আমাদের হারায়, তখন আমরা বুঝি যে এটা আসলে কত ইম্পর্টেন্ট ছিল। এবং শুধু শারীরিক স্বাস্থ্য না, মানসিক স্বাস্থ্য, শারীরিক মানসিক দুটোই আর কি স্বাস্থ্য। এবং আমার সাথে যারা সংশ্লিষ্ট, আমার পরিবার, এটাও আমার মানসিক স্বাস্থ্যেরই একটা অংশ। সেই অস্থিরতাটা যদি থাকে, পরিবার নিয়ে আমার যদি অস্থিরতা থাকে, নিজের জীবন তো আছেই, কোনোভাবেই কিন্তু সুস্থ থাকা সম্ভব না। কাজে এই যে 4টা জিনিসের মধ্যে আমি, যেমন সম্পদ তো আপেক্ষিক, তাই না? সুখও আপেক্ষিক। সুখ, আমি যদি ভাবি আমি সুখী, তাহলে আমি সুখী। আর আমি যদি ভাবি যে আমি অসুখী, তাহলে আমি কোনো কিছুই, পৃথিবীর কোনো কিছু আমাকে সুখ দিতে পারবে না। সো ইউ হ্যাভ টু মেক আ বাউন্ডারি, একটা সীমারেখা টানতে হবে, যে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে যে আল্লাহ তাআলা সবাইকে সব কিছু দেবেন না।
আমার যা আছে ওটা নিয়ে সুখে থাকবো। ওটা নিয়ে হ্যাপি থাকতে হবে। আমার আমি একটা যদি formula আমার আছে। নিচের দিকে তাকাই দেখবো যে একটা লোক তো খেতেই পায় না, আর আমি একটা খেতে পাচ্ছি, আমি চিন্তা করছি যে আল্লাহ এইরকম কেন হলো, খাবারটা আর একটু ভালো হলে পারতো। ভালোর তো শেষ নাই, তাই না? কাজে আপনাকে একটা সীমারেখা টেনে যা আছে সেটা নিয়ে হ্যাপি থাকতে হবে। কিন্তু এটার মানে এটা না যে আমি সামনের দিকে তাকাবো না, চিন্তা করব না। আমার একটা ভিশন থাকবে যে অবশ্যই আমি ভালো কিছু একটা করার চেষ্টা করব, কিন্তু আমার সুখের জন্য যে একেবারে মরিয়া হলেও কিন্তু লাভ হবে না। হ্যাঁ, সুখ একটা যে অবস্থাতে আছে, এবং সেই মানুষটাই সবচাইতে সুখী যে তার নিজের অবস্থান থেকে নিজেকে সুখী মনে করে। অ্যাবসলিউটলি। এবং এই ক্ষেত্রে আমার নিজস্ব একটা ফর্মুলা বা আমার একটা মাইন্ডসেট আছে, সেটা হচ্ছে নো এক্সপেকটেশন। তুমি মানে আমাদের যখন এক্সপেকটেশন তৈরি হয়ে যায় তখন মানুষের মধ্যে অসুখিতা তৈরি হয় যে আমি ওর মতো সুখী হইতে চাই, তুলনা। এক্স্যাক্টলি, তখন এই জিনিসগুলো ঘটে। আমার ওই যে যতটুকু আছে ততটুকুর মধ্যে হ্যাপি থাকা, এটা হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ। কম্পারিজন কিন্তু একটা মানে সিকনেস। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আপনি লাইফস্টাইলের কথা বলছিলেন, যদি আমাদের তরুণদের কিছু টিপস দিতেন যে কেমন লাইফস্টাইল হওয়া উচিত। লাইফস্টাইলের কতগুলো কম্পোনেন্ট নিয়ে আমি যেমন কন্টেন্ট ক্রিয়েট করি। মেইন জিনিস হচ্ছে যেমন যেটা বললাম যে শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য। তো শারীরিক স্বাস্থ্যের মধ্যে আমাদের ডেলি খাওয়া, ফুডটা খুব ইম্পর্টেন্ট। ফুড মানে আমরা মনে করি যে অনেক এক্সপেন্সিভ, অনেক হাই এন্ডের ফুড, তা না। আমাদের রেগুলার দেশি শাকসবজি, ফলমূল, মানে এই যে বেসিক হেলদি ফুড। আজকালকার জেনারেশন ফুড পান্ডা কিংবা অনলাইনে খাবার অর্ডার এগুলাতে যত বেশি ওরিয়েন্টেড। হ্যাঁ, এখান থেকে ঘরের খাবার, হোম কুকিং, একদম মা যা রান্না করবে, খালা যা রান্না করবে, বাড়ির রান্না, ঘরের রান্না, যত কম বাইরে খাওয়া যায়, এটা হচ্ছে একটা ফুডের বিষয় বলবো। তারপরে হচ্ছে যে কিছু সময় এক্সারসাইজ করা, প্রতিদিন কিছু না কিছু সময় এক্সারসাইজ করা। এবং আরেকটা কম্পোনেন্ট হচ্ছে যে স্ট্রেসকে ম্যানেজ করা। স্ট্রেস ইজ পার্ট অফ আওয়ার লাইফ, উই ক্যান নট অ্যাভয়েড স্ট্রেস। কোনো অবস্থাতে আমরা স্ট্রেসের বাইরে যেতে পারবো না, কিন্তু স্ট্রেস থাকবে, নিজেকে মেডিটেট করতে হবে, মোটিভেট করতে হবে যে আমি এই স্ট্রেসটা ওভারকাম করব। সো স্ট্রেস ম্যানেজমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আর আরেকটা জিনিস আমরা এখন খুবই নেগলেক্টেড, মানে নট অনলি এই জেনারেশন, আমি বলবো যে একদম আবাল বৃদ্ধ বনিতার সমস্যা হচ্ছে ঘুম। আপনি ডানে বামে তাকায় দেখেন যে ঘুম হচ্ছে মোস্ট ইগনোরড পার্ট অফ দ্য লাইফস্টাইল কম্পোনেন্ট। হয়তো আমি আপনিও এর মধ্যে আছি। হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি, এই যে ঘুম যদি একটা জিনিস আপনি যদি ঠিক করেন শরীরের, দ্যাট ইজ ঘুম, আপনি 90% ডিজিজ থেকে বের হয়ে আসতে পারবেন। এবং এটার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রতিদিন একই সময় ঘুমোতে যাওয়া এবং একই সময় ওঠা। এটাকে আমরা বলি স্লিপ হাইজিন। হ্যাঁ, ইভেন এটা বলা হয় যে মোটামুটিভাবে একটু আর্লি বেডে যাওয়া এবং আর্লি ঘুম থেকে ওঠা। আমি যদি রাত্রে 11টার মধ্যে বেডে যেতে পারি, আমি একটু আর্লি মর্নিংয়ে উঠতে পারি, খুবই ন্যাচারাল, কারণ বডি ক্লক আমাকে উঠায় দিবে অটোমেটিক কয়েক ঘন্টা পরে। এবং মর্নিংটা যদি পান, ইফ ইউ আর আ মর্নিং পারসন, আপনি অনেক রিলিজিয়াস রিচুয়াল করতে পারছেন, আপনি এক্সারসাইজ করতে পারছেন, আপনি বাইরে হাঁটতে যেতে পারছেন, ইভেন নিজেকে নিয়ে চিন্তা করার একটা সময় পাচ্ছেন, যেটা সারাদিন হয়তো পান না, যেটাকে আমরা বলি ডিসিপ্লিন লাইফ। ডিসিপ্লিন একটা লাইফ। এবং আমরা যদি মানে এই একটা রুটিনের মধ্যে আসতে পারি, তাহলে কিন্তু অনেক কাজও করা সম্ভব, অস্থিরতা কমে যাবে। এক্স্যাক্টলি। সো লাইফস্টাইলের এই কম্পোনেন্টগুলো আসলে সব মানুষের, সব বয়সী মানুষেরই মেনে চলা উচিত, কেননা এগুলাই কিন্তু আপনার সুস্থতার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এবং মানসিক স্বাস্থ্যটা, যেটা বারবারই আমরা জোর দিতে চাই, মানসিক স্বাস্থ্যটা আমাদের এখনও সোশ্যাল ট্যাবু, আমরা এটা নিয়ে কথা বলতে চাই না, আমরা এটা নিয়ে মানুষের সামনে আসতে চাই না। এবং কেউ যদি মানসিক অসুস্থতার মধ্যে থাকে, আমরা তাকে পাগল বলি। হ্যাঁ, খুব সহজ একটা পাগলের তকমা কারো গায়ে দিয়ে দেয়া। হ্যাঁ, কিন্তু সে মানুষটা আসলে কেন এই অস্থিরতায় ভোগে, হয়তো তাকে বলার কেউ নাই। এবং এই কারণে আমরা এই যে ভিডিওগুলো বানাই, প্রতিদিন আমি একই কথাই বলি, খুব যে নতুন কথা বলি তা না, কিন্তু প্রতিটা কথার মধ্যেই মেসেজটা এটাই থাকে যে ট্রাই টু বি ইন ইয়োর ওন লাইফ, মেক ইট লাইক ইন আ রুটিন, এভরিথিং রুটিন। তো একটা ডিসিপ্লিনের মধ্যে যদি আমরা আসতে পারি,
তাহলে অবশ্যই একটা প্রোডাক্টিভ লাইফ যে কোনো কেউ লিড করতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে যে জীবন আমাদের কয়দিন আছে আমরা তো জানি না, তাই না? আমাদের লাইফ স্প্যান কিন্তু আসলে খুবই ছোট। এই মুহূর্তে আমি আছি, পরের মুহূর্তে হয়তো নাই। সো যে মুহূর্তে যখন আছি এটা যেন একটা কোয়ালিটি টাইম হয়, এটা যেন একটা ভালো টাইম হয়, এবং এই জিনিসগুলো খুব ছোট থেকেই যদি আসলে প্র্যাকটিস করা যায়। আমি আমার যে পেজে আমি মেইন কাজ করি, প্রায় আমার 1 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার, সেখানকার থিম হচ্ছে হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। অর্থাৎ আমরা হেলদি লাইফস্টাইলকে একদম সহজভাবে নিতে চাই, কোনো জটিল কিছু না। এবং আপনি প্রতিদিন যদি মনে করেন, দেখেন, জাস্ট প্র্যাকটিস করবেন যে আজকে অফিসে বসে হয়তো একটা অফিস মিটিং হচ্ছে, আমি একটা খাবার দেয়া হলো আমাকে, এখানে দেখা গেলো যে খুব অনেকগুলো 4টা রিচ আইটেম আছে, আমি একটু কম খেলাম, একটু একটু করে যে আমি শুরু করি যে বাইরের খাবারটা আমি একটু কম খেলাম, ঘরে গিয়েও দেখা গেলো খুব ভালো লাগছে, আমি একটু এখানে সামাল করে খেলাম, আমি একটু চিন্তা করলাম যে কতটুকু আজকে প্রোটিন খাচ্ছি, কতটুকু কার্বোহাইড্রেট খাচ্ছি, এবং আমি একটু করে স্ট্রেসটা ম্যানেজ করলাম, একটু 10 মিনিট হাঁটলাম, 15 মিনিট হাঁটলাম, একটু বাইরে বের হলাম, অথবা আমি ঘুমাতে যাই প্রতিদিন 1টার সময়, আচ্ছা আজকে আমি 15 মিনিট আগে ঘুমাবো, পরের দিন আরও 15 মিনিট আগে ঘুমাবো। এই যে একটু একটু করে করে যদি আপনি চেঞ্জ করেন, তাহলে দেখবেন যে উইদিন আ মান্থ, উইদিন আ শর্ট টাইম ইউ আর ইন আ ফ্রেমওয়ার্ক। এবং বডি কীরকম, যে বডিকে আপনি যেভাবে ট্রেন করবেন, বডি কিন্তু সেভাবেই ট্রেনড হবে। অ্যাবসলিউটলি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি লাইফে অনেক কিছু করেছেন, অনেক কিছু দেখেছেন, দেশ বিদেশ এবং অনেক জায়গায় কাজ করেছেন, এবং আপনার অসাধারণ একটা প্রফেশন, ডাক্তার সেবার একটা কাজ। কোনো ব্যাপারে কি কোনো আক্ষেপ আছে যে আহা এটা হলো না লাইফে? না, আমি এখন আর আক্ষেপ করি না, ওই যে বললাম, আমি আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় আসতে পেরেছি আমার নিজের চিন্তা চেতনাকে, যে হ্যাঁ হয়তো আমি আরও একসময় আক্ষেপ হতো যে আমি এটা পারলাম না, ওটা পারলাম না, সেটা পারলাম না, কিন্তু আমি আসলে আমার জীবনের সেগমেন্টটাকে চিন্তা করি যে আমার কেরিয়ার, আমার পরিবার, আমার কর্মক্ষেত্র, আমার সোসাইটি, তো সব জায়গায় আমার বিচরণ আছে, আমি কোনোটাকেই কিন্তু ইগনোর করিনি। হ্যাঁ, যে জন্য আমার আক্ষেপ নাই। কারণ আমি যদি অনেক বিশাল একটা কেরিয়ারিস্ট হতাম, আমার যদি একটা ফ্যামিলি না থাকতো, তাহলে সব শেষ। আবার সারাদিন আমি ফ্যামিলির মধ্যে, আমার কোনো কেরিয়ার নাই, সেটাও হয়তো আমাকে অনেক হতাশায় ফেলে দিত। সো আমি এই কথাটা আমি আরেকটা শোতেও কয়েকদিন আগে বলেছিলাম যে আমি কোনো জায়গায় 1 নম্বর টার্গেট করিনি কখনো। এটা আমার ডিসিপ্লিন যে 1 নম্বরে যেতে হলে যে 1 নম্বর শিল্পী হবে, তার হয়তো অনেক কিছু ছেড়ে দিতে হবে, কারণ অনেক কিছুর সাথে সে আর মিলাতে পারবে না, সমাজ তাকে সেই সাপোর্টটা দিতে পারবে না, পরিবার তাকে সেই সাপোর্টটা দিবে না। কিন্তু আমার তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার একটা পরিবারও দরকার, কারণ আমার চাহিদা, আরেকজনের হয়তো অন্যরকম চাহিদা হতে পারে, আমি আমার চাহিদার কথা বলছি। যে আমি আমার জীবনে যদি সেগমেন্ট করি যে 100 নম্বর, 20 5টা সেগমেন্ট, আমার সব কিছু একটু একটু করে দরকার। তো সেই কারণে আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ এখন আর করি না, কারণ আমি দেখি যে আর আক্ষেপটা মানুষ আসলে করে হয়তো অনেক ইয়াং বয়সে, আমরা যত পরিণত বয়সের দিকে যাই তত মনে হয় যে না, এটা তো আলহামদুলিল্লাহ আছে, আমি তো দেশ দেখেছি, আমি তো ঘুরেছি। আক্ষেপটা আমার মনে হয়, আমি প্রশ্নটা করার একটা কারণ আছে, মানে না করাই উচিত লাইফে আক্ষেপটা। কারণ হচ্ছে আমাদের আক্ষেপটা তৈরি হয় তখন যখন আমরা কারো মতো হতে চাই। এক্স্যাক্টলি। আমি যদি চিন্তা করি আমি আমার মতো হব এবং আমি প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাব, প্রতিদিন আমি প্রতি মাসে, আমরা করি কি আমাদের কম্পিটিশনটা হয় অন্যের সাথে, সবচেয়ে বড় কম্পিটিশনটা হওয়া উচিত নিজের সাথে, যে আমি কালকে কিভাবে আমার বেটার ভার্সন হতে পারি। এবং আক্ষেপ করে আসলে লাভ নাই, কারণ একজন তো উপরে আছেন, আপনার জন্য যা নির্ধারিত আপনি তাই পাবেন, এর বেশি কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, এবং উনিও সেগমেন্ট করেই দেন, এবং উনি দেখেন আপনি চেষ্টা করছেন কিনা। এক্স্যাক্টলি। সো আক্ষেপ করে লাভ নাই, হোয়াট এভার ডেস্টিনেশন আমার জন্য যা ঠিক করে রাখছে আমি সেটাই পাবো, বাট আমি আমার বেটার ভার্সনে যাওয়ার চেষ্টা করব, চেষ্টাটা ছেড়ে দেওয়া যাবে না। এবং
আল্লাহ পাক এত মহান যে আপনি যদি প্যাশনেটলি কোনো কিছু চান, প্যাশনেটলি আপনি চেষ্টা করেন, সময় মতো আপনি পাবেন। আমাদের ওই যে ধৈর্যটা থাকে না, আমরা ধৈর্য হারায় ফেলি, যে এই জিনিসটা মনে হয় আমি আর পাবোই না। আরেকটা জায়গা আমি আসতে চাই আপনার, সেটা হচ্ছে, সেটাও একটা টিপসের মতো বলতে পারেন। এটা আমাদের জীবনের খুবই ইম্পর্ট্যান্ট একটা, যেটাকে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স। এটা এখন খুবই জনপ্রিয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় অনেক সময় রাগটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে। সংসার নষ্ট হয়ে যায়, প্রেম নষ্ট হয়ে যায়, যে কোনো কিছু সম্পর্ক নষ্ট হয়ে যায়। এইটার ব্যাপারে আপনার পরামর্শ কি? এটার ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে যে রাগ কিন্তু খুব, অ্যাঙ্গার, ক্রোধ খুব খারাপ জিনিস। মানে এটা অনেক, আপনি যেটা বললেন যে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যায়। রাগের একটা টিপস হচ্ছে যে জাস্ট একটু টাইম নেওয়া, আবার সময়, ধৈর্য, যে আমি হয়তো, হ্যাঁ আমরা পারি না, আমি নিজেও অনেক সময় পারি না, এটা সম্ভব না, কিন্তু জাস্ট ওই 1 to 3 সেকেন্ড, 3 সেকেন্ড সময় নেন, বেশিক্ষণও না, জাস্ট 3 to 5 সেকেন্ড সময় নেন। এই কথাটা কি এখনই বলবো? বসের সামনে একটা খারাপ কথা ঠাস করে আমাদের মুখ দিয়ে বের হয়ে গেল, কিন্তু একটু যদি আটকানো যায়, এই আপনি পরের মুহূর্তেই বুঝতে পারবেন যে ভাগ্যিস কথাটা বলিনি। সো অ্যাঙ্গার কন্ট্রোলের এটা একটা মানে প্রথম টিপস হচ্ছে যে যখনই রাগ উঠতে থাকে ওই মুহূর্তে নিজেকে একটু সামলে নেওয়া, একটু শিফট করা। এটা যদি, এটা তো মনে করেন যে ইন জেনারেল বললাম। আর এমন কোনো পরিস্থিতি যখন আসে যে না আমি আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না, তখন জাস্ট আরেকটা কাজে ডাইভার্ট করে দেওয়া, যে এই অশান্তির মধ্যে না থেকে আমি জাস্ট বাইরে বের হয়ে একটু হেঁটে চলে আসলাম, আমার একটা মিউজিক বাজাতে ভালো লাগে, আমি সেদিকে নিজেকে কনসেন্ট্রেট করলাম। তো জাস্ট নিজের মাইন্ডটাকে একটু শিফট করা, একটু একটা গ্যাপ নেওয়া, এটা করতে পারলে আমার মনে হয় অনেক সম্পর্ক বাঁচানো যায়। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার বিবেক কিন্তু আমাকে ঠিকই বলে যে কোনটা কারেক্ট ছিল আর কোনটা ভুল ছিল। হ্যাঁ, এবং পরে আবার এই রিয়েলাইজেশন হয় যে এতটা না বললেও পারতাম। এক্স্যাক্টলি, এই রিয়েলাইজেশনটা যেন পরে গিয়ে যেন পস্তাতে না হয়, সেজন্য প্রতিটা সিচুয়েশনে নিজেকে ট্রেন করতে হবে। এই কাজটা সহজ না, কাজটা অনেক কঠিন। এরকমও আমরা ভাবতে পারি যে রাগটা প্রকাশ করে ফেললেই সব চলে গেল, কিন্তু বের হয়ে গেল আমার মাথা থেকে। কিন্তু রাগে হয় কি, রাগে মানুষের অরিজিনাল চিত্রটা বের হয়ে আসে, যে কথাটা সে হয়তো নর্মাল সময় বলতো না, কিন্তু রাগের কারণে সাথে এমন একটা কথা বলে ফেললো যে কথা তো টুথপেস্টের মতো, ওটা তো বের হয়ে গেল, ওটা তো আপনি আর ফিরায় আনতে পারবেন না, আর জোড়া লাগাতে পারবেন না। সো ওই সময় একটাই ট্রিক্স হচ্ছে যে চর্চা করতে হবে, একটু গ্যাপ নেওয়া। ট্রু। এবং কিছু কিছু রাগ বা কিছু কিছু সমস্যা আসলে সমাধানও করা লাগে না, একটু সময় নিলে আমি এক্স্যাক্টলি, টাইম ইজ দ্য বেস্ট হিলার, আমরা বলি না? এক্স্যাক্টলি, নো ডাউট। এবং আমাদের এখানে আমার এই ফাউন্ডেশনে বা আমার এই প্ল্যাটফর্মে প্রায় কত বলবো 30% 40%-এর মতো নারী আছে। মেয়েদের জন্য যদি আপনি একটু পরামর্শ দেন, তাদের জীবনে আসলে দুই ধরনের প্রতিযোগিতা করতে হয়। একটা হচ্ছে নারী হিসেবে তাকে পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়, পরিবারের সঙ্গে তাকে বাধা প্রতিবন্ধকতা সেগুলো পেরিয়ে তাকে এগিয়ে যেতে হয়। সো মেয়েদের জন্য যদি আপনি কোনো টিপস দিবেন যে সে কিভাবে এই বক্স থেকে বেরোবে, বা কিভাবে সে মানুষের কথা, মানুষের আচরণ, পরিবারের বাধা সব কিছুকে ওভারকাম করে এগিয়ে যাবে। মেয়েদের জন্য, আমি তো একজন মেয়ে, বেসিক জিনিসটা হচ্ছে যে এডুকেশনের প্রায়োরিটি দিতে হবে। আমরা অনেক মেয়েই দেখা যায় যে বিয়ে হয়ে গেল, পরিবারে ক্রাইসিস, পড়াশোনা কন্টিনিউ করতে পারলাম না, কিন্তু বাই হুক অর বাই ক্রুক যার যার লেভেল থেকে নিজের পড়াশোনাটাকে একটা বেস লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি আমার জীবনের অভিজ্ঞতা যদি শেয়ার করি, আমার বিয়ে হয় আমি যখন মেডিকেল সেকেন্ড ইয়ারে পড়ি। মানে অনেকে এটা বিশ্বাসও করে না যে মেডিকেলের মতো একটা সাবজেক্টে তুমি কিভাবে বিবাহিত অবস্থায় পড়াশোনা করে তুমি মানে এই পর্যন্ত আসলা। তো স্ট্রাগল যে হয়নি আমি বলবো না, বাট আমি আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে সেই স্ট্রাগলটা ওভারকাম করি। এবং
আমার হাজব্যান্ড ছিল আমার মেইন ইন্সপিরেশন, এখনো পর্যন্ত আমার হাজব্যান্ড আমার মেইন ইন্সপিরেশন। অনেক বাধা আসছে, বিভিন্ন সময় অনেক বাধা এসেছে, কিন্তু আমার হাজব্যান্ড ছিল আমার মূল শক্তি। তো পড়াশোনাটা আমার হাজব্যান্ডই আমাকে বলতো যে যত কষ্টই হোক না কেন তুমি তোমার পড়াশোনাটা শেষ করবা, পড়াশোনা তোমাকে শেষ করতেই হবে। আমার মা বাবার একটা অনুপ্রেরণা ছিল। তো যে মেয়ে যে অবস্থায় থাকুক না কেন তাকে পড়াশোনার জন্য লড়াই করতে হবে, পড়াশোনার জন্য ফাইট করতে হবে। এটা গেল পড়াশোনা। মিনিমাম একটা এডুকেশনের জন্য তাকে যুদ্ধ করে হলেও সেটা পরিবার থেকে যেভাবেই হোক সেটা তাকে ব্যবস্থা করতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় যে পরিবারের চাপে পড়ে মেয়েরা সরে যায়, কিন্তু হয়তো একটু গ্যাপ নিতে পারে, কিন্তু পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নাই। আমি আমার জীবনের অভিজ্ঞতা যদি বলি, আমার মায়ের এরকম অনেক আগে বিয়ে হয়ে যায় এবং আমার মা একটা সময় পরে পড়াশোনা করতে পারে নাই। যখন সে ম্যাট্রিক পাস করে তখন তার বিয়ে হয়ে যায়। তারপরে সে দীর্ঘ অনেক বছরের গ্যাপে ইন্টারমিডিয়েট থেকে আম্মা আবার পড়াশোনা শুরু করে। তো আমি যখন এরকম মানে মেডিকেলে পড়ি ওই সময় আমার মা স্টুডেন্ট, তো একসাথে আমরা পড়াশোনা করছি, বাট আমার মা কিন্তু শেষ করছে। একটা সময় যখন আমার জন্ম হয়, আমার ভাইয়ের জন্ম হয়, আমার বাবার বিভিন্ন জায়গায় চাকরি ছিল, সো আম্মা পারে নাই, বা তার ভিতরেই একটা ছিল যে আমি পড়বো। তা আমি আর আমার আম্মা একসাথেই পড়াশোনা করছি এবং ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গা থেকে সে আলটিমেটলি মাস্টার্স করছে, পরে সে একজন টিচার, সে বিএড করছে, সে এমএড করছে। সে কিন্তু পড়া থামায় নাই, শত প্রতিকূলতার মধ্যে দিয়েও সে কিন্তু পড়া শেষ করে গেছে। যদিও আমার বাবা অনেক বড় জব করতেন, তার দরকারই ছিল না, কিন্তু তার নিজের জন্য সে কিন্তু পড়াশোনাটা করছে। তো এই জন্য আমি বারবার প্রতিটা মেয়ের ক্ষেত্রে পড়াশোনার ব্যাপারে জোর দিব যে পরিবারে যত রকম বাধাই আসুক না কেন, সেটা আর্থিক হতে পারে, পারিবারিক হতে পারে, পড়াশোনাটা যে অবস্থান থেকে আছে সেটা শেষ করতে হবে। প্লাস নিজের যত্ন নিতে হবে। নিজের যদি কোনো ভালো লাগার জায়গা থাকে, কেউ গান গাইতে পারে, কেউ ছবি আঁকতে পারে, কেউ রান্না করতে পারে। আজকের দিনে তো অনেক এখন দুয়ার খোলা হয়ে গেছে। আমি আমাদের অনেকের মাঝে এরকম মানুষ পাই যে আমাদের হয়তো অনেক ভাবি, অফিসের কলিগের ওয়াইফ বা অনেক চেনা পরিচিত কেউ আফসোস করে যে আপনি তো এই জায়গায় কাজ করছেন, আমি তো কিছুই করতে পারলাম না। আপনি কি পারেন? আমি ভালো ছবি তুলতে পারি, আপনি একটা পেজ খোলেন, সেখানে একটা ফটোগ্রাফির কাজ করেন। কি করব আমি? আমার পেজ কে দেখবে। আমি এভাবে ইন্সপায়ার করার চেষ্টা করি যে আপনার বাসায় গাছ আছে, আপনি গাছ লাগাতে পছন্দ করেন, ঠিক আছে, গাছের একটা ছবি তুলেন, ওইটা নিয়েই আপনি কাজ করেন, ওইটা আপনার স্কিল। সো পড়াশোনা যেমন করতে হবে, নিজের যে দক্ষতাগুলো আছে, রান্না করতে পারি ভালো। আমার মা খালাদের আমি এরকম বলি, মামি রান্না করতে পারে, বাসায় বসে আছে, আমি বলি যে মামি এত ভালো রান্না করতে পারেন, আপনি একটু বিজনেস করেন, একটা এন্টারপ্রেনার হয়ে যান, আপনি বাড়ি বাড়ি রান্না সাপ্লাই করেন, এত ভালো আচার বানাতে পারেন, আপনি বাড়ি বাড়ি আচার বিক্রি করেন, দেন, লজ্জার কিছু নাই। ওটা কি তার কাজটা, কাজটাকে প্রমোট করা। সো এটাই হচ্ছে নারীদের জন্য টিপস। এবং নিজেকে মেরে ফেলা যাবে না, নিজের ভিতরের আমিটাকে জাগায় তুলতে হবে। এবং নারীদের যেটা সুবিধা হচ্ছে যে নারীদের তো একটা কোমল, একটা সফট, বাই নেচারই তারা একটা কোমল, বাই নেচারই তাদের ধৈর্য বেশি, বাই নেচারই তারা অনেক সফট থাকে। সো তারা যদি নিজেকে না মেরে ফেলে, মানে এই যে পরিবারের জন্য আমি জীবন বিসর্জন দিয়ে ফেললাম, হ্যাঁ দিতে হবে পরিবারের জন্য, অবশ্যই জীবন দিতে হবে, এটা আমি ডিসকারেজ করব না, কিন্তু নিজের জন্য একটুখানি জায়গা রেখে। কারণ আমি যদি নিজেকে মেরে ফেলি তাহলে আমাকে কেউ কিন্তু আর জায়গায় তুলবে না, আমি ওখানেই শেষ। সো এটা প্রতিটা মেয়ের জন্যই অ্যাপ্লিকেবল। অসাধারণ টিপস। আমার মনে হয় আমাদের মেয়েরা, নারীরা যারা দেখেছে তাদের নিশ্চয়ই এটা অনেক কাজে লাগবে। আপা, মানে কি বলে আপনাকে ধন্যবাদ দিব। মানে আমি আসলে আমার মনে হয় আমি আপনার সাথে আরো কয়েক ঘন্টা আলাপ করতে পারবো। আপনি শুরুতে বলছিলেন যে আমি কি বলবো জানি না, এখন দেখেন কথা শেষ হচ্ছে না, এবং আমার কাছে এখনো মনে হচ্ছে যে আপনার সঙ্গে আলাপ করার মতো আরো 2 ঘন্টা মতো কথা আমার কাছে আছে। না, আসলে জীবনে অনেক লম্বা পথ তো পাড়ি দিলাম, জীবনের অভিজ্ঞতাগুলো যদি শেয়ার করা যায়। এবং আমার বিশেষ করে আমি বাংলাদেশে একটা লং টাইম, প্রায় 40-45 বছর থাকি,
তারপরে আমি কানাডা যাই, সেখানে 10-12 বছর থাকি এবং অন্য কোনো এক সময় যদি আবারও সুযোগ হয় অভিভাষণের অভিজ্ঞতা নিয়েও আমি মানে কথা বলতে পারি। আজকে তো শুধু আমার জীবনের গল্প বললাম, ওটাও আমার জীবনেরই গল্প, বাট এক দেশ থেকে আরেক দেশে চলে যে ট্রানজিশনে যে মানুষের কথাগুলো জমে, সেইগুলো নিয়ে হয়তো উপন্যাস লেখা যাবে। আমার জীবনের অভিজ্ঞতা নিয়ে আমরা হয়তো উপন্যাস লিখতে পারব। অ্যাবসলিউটলি। তবে আমি আপনাকে সরি একটু বলে রাখি, আমার সঙ্গে, আমাদের এই নেটওয়ার্কের সঙ্গে প্রায় 50টা দেশের বাংলাদেশি প্রবাসীরা কানেক্টেড। আমি একদিন একটা প্রোগ্রাম করতে চাই অনলাইনে। আপনি যেহেতু মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন, এটা সবচেয়ে বেশি দরকার আমাদের প্রবাসীদের, কারণ তারা একা থাকে। সো তাদের স্ট্রেস, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে তারা খুবই উদাসীন, সবসময় পরিবারের জন্য চিন্তা করে, বাবা মারা যায়, মা মারা যায়, সন্তান বড় এবং হয়ে যায়। আমি একটু ছোট্ট জিনিস বলে মানে এটা শেষ করি যে প্রবাস জীবনের যে কষ্টটা, আমি আমার অভিজ্ঞতাটা বলি। এটা কখনো আমার কোনো সোশ্যাল মিডিয়াতেও কখনো আমার শেয়ার করা হয়নি, আজকে প্রথম কথা বলছি। তো প্রবাসের যে কষ্টটা, এই যেটা আপনি বলছিলেন যে পরিবার থেকে দূরে থাকা, আমার বাবা মারা যায় 2016 সালের 26 জানুয়ারি বাবা মারা যায়। তো 20 জানুয়ারি আমার কাছে, 2016 সালে আমি তখন কানাডাতে, 20 জানুয়ারি আমার কাছে একটা মেসেজ আসে আমাদের কাছে যে আমার আব্বা হঠাৎ করে স্ট্রোক করে আইসিইউতে। তো আমি তখন 20 তারিখ, তো আমি ওই মুহূর্তে আমার কোনো ট্রাভেল ডকুমেন্ট হাতে ছিল না, আমার পাসপোর্ট ছিল না, আমার পিআর কার্ড ছিল না, সবগুলো এক্সপায়ার হয়ে যায়। কারণ আমি মানে কানাডার যেহেতু আমার সিটিজেনশিপ আছে, তো ওই সিটিজেনশিপের জন্য আমার যে বাংলাদেশি পাসপোর্ট সেটা এক্সপায়ার হয়ে গেছিলো। আমি যেহেতু দেশে আসব, আমি আর বাংলাদেশি পাসপোর্টটা রিনিউ করতে পারিনি এবং ওই মুহূর্তে সিটিজেনশিপের পরীক্ষা দেওয়ার পরে আমার পিআর কার্ডটা তারা জমা নিয়ে নেয়। তো একটা ট্রানজিশন পিরিয়ড, আমার ট্রাভেল ডকুমেন্ট না থাকার কারণে আমি ফ্লাই করতে পারলাম না এবং ওখানে বসে থেকে আমাকে আমার পরিবারকে সিদ্ধান্ত দিতে হলো যে লাইফ সাপোর্টের ভেন্টিলেশনটা খুলে ফেলো। এবং কানাডাতে আমি তখন আমরা একটা বাসা নেই এবং 26 জানুয়ারি আমার ওই বাসার চাবি হ্যান্ডওভার করা হয় এবং ওই বাসার ওই দিন আমার বাবা আরেকটা বাসায় যায়। মানে আমি উঠলাম একটা নতুন বাড়িতে, আমার বাবা শুরু করলো আরেকটা নতুন বাড়ির যাত্রা। তো এই যে প্রবাস জীবনের কষ্ট, যে পরিবারের যখন সত্যিকার অর্থেই আমাকে দরকার, আমি থাকতে পারিনি। এবং এই যে দীর্ঘ 10-12 বছর আমি বিদেশে ছিলাম, এর মধ্যে আমার ছোট ভাই একবার একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট করে সে আইসিইউতে চলে যায়। সে সময় আমি আসতে পারিনি, আমি থাকতে পারিনি। আমার মার হার্ট অ্যাটাক হয়, আই ওয়াজ নট প্রেজেন্ট অ্যাট দ্যাট টাইম। আমার বাবা চলেই যায়, বাবার মৃত্যুতে আমি আসতে পারিনি, তাকে একটা শেষ দেখা আমি দেখতে পারিনি, কারণ আমার ওই মুহূর্তে কোনো ট্রাভেল ডকুমেন্ট নাই, আমার ফ্লাই করার কোনো লিগ্যাল ডকুমেন্ট নাই। এটা অনেক কষ্টের। তো বিদেশ থাকার এটা হচ্ছে একটা প্রচণ্ড রকমের প্রচণ্ড কষ্ট, যেমন এটা সবাই ওখানে আমরা ফিল করি। এবং আমি অনেককেই দেখেছি আমাদের চোখের সামনে, অনেকের বাবা মা চলে গেছে, অনেকের ফ্যামিলিতে অনেক বড় বড় ডিজাস্টার হয়েছে। কারণ আমরা যেহেতু কানাডা, বাংলাদেশ বললেই তো আর আসা সম্ভব না, এবং এখানে একটা আর্থিক ব্যাপার থাকে, এখানে একটা অনেক ধরনের ইনভলভমেন্ট থাকে, চাইলেই চট করে চলে আসা যায় না। প্রবাস জীবনে এটা একটা পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার একটা কষ্ট, প্লাস নতুন করে গিয়ে আরেক দেশে নিজেকে সেটেল করা, নিজেকে একটা কাজের আইডেন্টিফিকেশান নিজের একটা বের করা, এই যে হতাশা, ডিপ্রেশন, এটা নিয়ে আমার মনে হয় যে মানে এটা নিয়ে ধারাবাহিকভাবে কথা বলা যাবে। অনেক ধন্যবাদ আপা। আসলে শেষের দিকে এসে আপনি যে অভিজ্ঞতাটা বললেন, এটা খুবই হৃদয় বিদারক, এবং এটাই হয় আমাদের সকল প্রবাসীদের জীবনে। সো তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা একদিন অনলাইনে একটা প্রোগ্রাম
জুম মিটিংয়ে আমরা একদিন করব ইনশাল্লাহ আপনাকে নিয়ে। আপনি যেহেতু ডক্টর, আমার ধারণা আপনি কিছু অ্যাডভাইস দিলে তাদের এটা অনেক উপকারে লাগবে। থ্যাংক ইউ আপা, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের শোতে এসে আপনার নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য এবং কিছু টিপস আমাদের সবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার একটা শোতে আমাকে ইনভাইট করার জন্য। প্লাস যেটা মানে অনেক দিন পর আমার মনে হয় যে আমি আজকে এমন কিছু কথা হলো যেগুলো আর কখনোই বলা হয়নি, একদম না বলা কিছু কথা বলতে পেরে মানে ভালো লাগছে, নিজের খুব হালকা মনে হচ্ছে। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ ভেরি মাচ। না বলা অনেক কথা শুনলেন আপনারা, এবং আমাদের এই শোয়ের মূল উদ্দেশ্যটাই হচ্ছে নিজের গল্পগুলো ভেতর থেকে নিয়ে আসা এবং সেই গল্প বলার মধ্য দিয়ে কোনো না কোনো বাক, কোনো না কোনো বক্তব্য, কোনো না কোনো উদাহরণ, কোনো না কোনো টিপস তৈরি করা যেটা আপনার জীবনে কাজে লাগবে এবং আপনি নতুন করে ভাবতে পারেন যে এই সমস্যাগুলো বা এই বিষয়গুলোকে আমি এভাবেও দেখতে পারি। সেরকম একটা বার্তা দেওয়ার কারণ জন্যই এই নিজের বলার মতো একটা গল্প, যে এই প্রত্যেকটা গল্পের মধ্য দিয়ে আমরা নতুন করে অনুপ্রেরণা পেতে পারি, নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারি এবং নতুন করে পথ চলার সাথে থাকতে পারি। সেই জন্যই এই অনুষ্ঠানটা। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।